আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সহজ স্কুল জিরো। গতবারের মতো নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমরা কিন্তু গত ক্লাসে 1 থেকে 5 পর্যন্ত করানো হয়েছে, অর্থাৎ প্রথম পর্বে, এবং আজকে আমরা 6 থেকে 10 পর্যন্ত করার চেষ্টা করব। আর যারা আমাদের প্রথম পর্বটি দেখোনি তারা অবশ্যই আমাদের প্লেলিস্ট আকারে দেওয়া আছে অঙ্কগুলো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো কথা না বলে চলো এখন আমরা 6 থেকে 10 পর্যন্ত সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। শিক্ষার্থীরা 5 নম্বরটা একটু লক্ষ্য করে, এখানে কি বলেছে, একটি ঝুড়িতে 74টি লিচু আছে, অন্য একটি ঝুড়িতে 70টি লিচু আছে। দুইটি ঝুড়ির লিচু একত্র করে 8 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কয়টি করে লিচু পেল। অর্থাৎ এখানে কিন্তু বলছে একটি ঝুড়িতে ধরো কতটি লিচু আছে, 74টি লিচু আছে। তারপর অন্য একটি ঝুড়িতে কতটি লিচু আছে বলো তো, 70টি লিচু আছে, তাই না? এই দুইটি ঝুড়ি কি করতে বলছে, একত্রে করতে বলছে। একত্রে মানে কি করে স্যার, যোগ করা। একত্রে করে আবার যে ফলটা পাবো না, অর্থাৎ যে ফলটা পাবো এই ফলটাকে আমরা 8 জনের মধ্যে ভাগ করে দিব। অর্থাৎ ভাগ কি করতে হবে, 8 দিতে হবে। তো আমরা ভাগ করলে তাহলে একজনে কত করে লিচু পেল সেটা আমরা পেয়ে যাব। আর এখানে একটা কথা হচ্ছে, দেখো প্রত্যেকে মানে হচ্ছে যে একজনে, অর্থাৎ একজনে কয়টি করে লিচু পেল সেটা আমাদেরকে বের করতে হবে। তো চলো আগে আমরা সমস্যাটা সমাধান করি, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। দেখো 5 নম্বরে একটি ঝুড়িতে 74টি লিচু আছে। তাহলে প্রথমে আমি লিখতে পারি একটি ঝুড়িতে লিচু আছে 74টি। দেখো এখানে কিন্তু একটি কিন্তু কিসে আছে, কথায় লেখা আছে, তাই না? একটি, আমরা এটাকে অঙ্কে লিখতে হবে। দেখো আমরা কিভাবে লিখি, দেখো আমরা লিখেছি একটি ঝুড়িতে লিচু আছে 74টি। তারপর আবার কি বলছে, অন্য একটি ঝুড়িতে লিচু আছে কতটি, 70টি। সেটা আমাদেরকে এখানে লিখতে হবে। অন্য ঝুড়িতে লিচু আছে, এখানে ডট ডট দেওয়া মানে কি উপরে যা আছে নিচেও তা। তাহলে দেখো অন্য ঝুড়িতে লিচু আছে কতটি বলতো, 70টি। তাহলে আমরা এখানে 70টি লিখতে পারি, এতটি। আর যেহেতু এই দুইটি কি করতে বলছে, একত্রে করতে বলছে না, মানে দুইটি ঝুড়ির লিচু একত্রে কতটি আছে সেটাকে প্রথমে আমাদেরকে বের করতে হবে। আর একত্র জিনিসটা মানে হচ্ছে কি স্যার, একত্র হচ্ছে মানে যোগ করা। তাহলে আমরা এই দুইটা এখন যোগ করব। যোগ করার জন্য প্রথমে এখানে দাগ টানতে হবে। দাগ টেনে যেহেতু এটা যোগ করব, আমাদেরকে এখানে পাশে দিয়ে যোগ চিহ্নটা দিতে হবে। তো যোগ দিব। আর এখানে আমরা সুতরাং লিখতে পারি দুইটি ঝুড়িতে লিচু আছে, এটা আমরা লিখব। দেখো ঝুড়িতে মোট লিচু আছে, যেহেতু যোগ করতে হবে, 4-এর সাথে 0 যোগ করলে আমরা এখানে 4 লিখব। 7 আর 7 যোগ করলে কত হবে, 14, অর্থাৎ 144টি। আমাদেরকে এখন কি করতে হবে, 144টি লিচু কয়জনের মাঝে ভাগ করে দেওয়া হয়েছে বলতো, 8 জনের মাঝে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি এই 8 জনের মাঝে কয়টি লিচু দেওয়া আছে বলতো, 140টি। তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখো শিক্ষার্থীরা আমরা এটা লিখতে পারি 8 জনের লিচু পায় 140টি। কেন, ওই যে দুইটি ঝুড়ির কথা বলা হয়েছিল না, দুইটি ঝুড়ি একত্রে করে 8 জনের মধ্যে ভাগ করে দেওয়া হলো। তাহলে একত্রে করলে আমরা কত পেয়েছিলাম, 140টি লিচু। সেই জন্য আমি লিখেছি 8 জনের লিচু পায় 140টি। সুতরাং আমাদেরকে কি করতে হবে, একজনে লিচু পায়। তাহলে দেখো একজনের লিচু পায় কতটি, এখানে গুণ করতে হবে নাকি ভাগ করতে হবে, সেটা বোঝার বিষয় হচ্ছে এখানে দেখো 8 থেকে 1 কি কম, আর কমলে কি হবে, ভাগ হবে। তাহলে আমরা এখানে কি করতে পারি, 144 ভাগ 8 লিখে টি লিখব। এখানে প্রত্যেকে কয়টি করে লিচু হবে, প্রত্যেকে মানে হচ্ছে একজনে। তাহলে আমাদেরকে এই একজনেরটা আমরা এখন বের করতেছি। তাহলে দেখো 140 ভাগ 8 আমরা পাশে দিয়ে রাফ করব। এখানে 140 আছে, 140 লিখব। তারপরে এখানে ভাগ কত আছে বলো তো, 8, অর্থাৎ আমাকে 8 মতো একবার দিব। 8 1-কে 8, কেন দুইবার দিলে 16 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে 16 নাই, প্রথমে 14 আছে, তাই না? তো এখানে 8 1-কে 8 দিব, আর 14 থেকে 8 গেলে কত, 6। আর এখানে 4 বসিয়ে হবে। এখন দেখি 8 নামতা কতবার গুনলে 64, 8 নামতা আমি যদি 8 বার গুনি, 8 নামতা 8 বার গুনলে কত হবে, 8 8 64, অর্থাৎ 8 64 64 বিয়োগ 0, আমাদের উত্তর হচ্ছে যে 18। তো আমরা এখানে লিখতে পারি 18টি। তাহলে প্রত্যেকে কয়টি করে লিচু পেলো বলতো, প্রত্যেকে 18টি করে লিচু পেলো। এখানে আমরা উত্তর লিখব 18টি। আশা করি তোমরা 5 নম্বরটা বুঝতে পেরেছো। 6 নম্বর দেখো, সুরমা প্রতি ডজন 120 টাকা দরে 6 ডজন ডিম বিক্রি করে এবং তা থেকে সে 95 টাকা খরচ করে বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে। সে কত টাকা ব্যাংকে জমা রাখে? এখানে একটু বোঝার বিষয়, দেখো প্রতি ডজন মানে 1 ডজন, তাই না? দেখো 1 ডজন 120 টাকা দরে, অর্থাৎ 1 ডজনের দাম কত টাকা, 120 টাকা।
তো 1 ডজনের দাম 120 টাকা, আমাদেরকে কি বের করতে হবে? 6 ডজন ডিমের দামটা বের করতে হবে। 6 ডজন ডিমের দাম বের করে এই যত টাকা হবে সেই টাকা থেকে 95 টাকা কী করতে হবে? খরচ করে, অর্থাৎ খরচ করা হয়েছে। কেমন? তো খরচ করে যা টাকা থাকবে ওই টাকাটা সে কী করে? ব্যাংকে জমা রাখে। তাহলে সে কত টাকা ব্যাংকে জমা রাখে সেটা আমাদেরকে বের করতে হবে। খুবই ইজি কিন্তু। দেখো আমরা অঙ্কে এখানে চলে যাই। প্রথমে আমরা 6 নম্বর দেব। তো 6 নম্বরে প্রথমে আমি কি লিখতে পারি? প্রতি ডজন মানে কি স্যার? 1 ডজন। তাহলে লিখবো 1 ডজন ডিম বিক্রি করে, সেটা আগে আমাদেরকে প্রথমে লিখতে হবে। দেখো 1 ডজন ডিম বিক্রি করে কত টাকা? 120 টাকা। সুতরাং আমাদেরকে কয় ডজন ডিমের দাম বের করতে হবে বলো তো? 6 ডজন। সেজন্য লিখবো কি? 6 ডজন ডিম বিক্রি করে, অর্থাৎ বিক্রি করে সে কত টাকা পায় সেটাই বের করতে হবে। যেহেতু 1 থেকে 6 বেশি, আর বেশি হলে কী করতে হবে? গুণ করতে হবে। তাহলে দেখো এখানে 120 গুণ কত লিখবো? 6 টাকা। আর এখানে আমরা রাফটা তোমরা পাশে দিয়ে করবা, তোমাদের সুবিধার কথা ভেবে আমি এখানে লিখে দিচ্ছি, একটু খেয়াল করে। 120 আর এখানে 6 গুণ দিব। 6-এর সাথে 0 গুণ দিলে কত হবে? 0, কেননা 0 করে নামাতে হয় না। 6 দোকানে 12, 2 হাতে 1, 6 1-কে 6 1 যোগ করলে কত? 7, অর্থাৎ কত হবে? 720। এখানে আমরা লিখতে পারি 720 টাকা। অর্থাৎ 6 ডজন ডিমের দাম কত টাকা বলো তো? 720 টাকা পেলো। এখন এই 720 টাকা থেকে আমাদেরকে 95 টাকা কী করতে হবে? বাদ দিব। বাদ দিলে আমাদেরকে কী করতে হবে? ব্যাংকে কত টাকা জমা রাখে সেটা বের হয়ে যাবে। তো দেখো আমরা এখানে একটু মুছে ফেলে আমরা এখানে ডাইরেক্ট কি লিখতে পারি? সে ব্যাংকে জমা রাখে। সে ব্যাংকে জমা রাখে কত টাকা? অর্থাৎ 720 টাকা। 720 টাকা থেকে সে কি করে খরচ করছে? খরচ মানে কি করে স্যার? এই টাকা থেকে বাদ পড়ে গেল, তাই না? খরচ মানে বাদ পড়া। তো এখানে কত টাকা? 95 টাকা সে কী করলো? খরচ করলো। সেই জন্য আমরা 6 ডজন ডিম বিক্রি করে 720 টাকা থেকে 95 টাকা বাদ দিব। তো বাদ দিলে যা থাকবে সে হচ্ছে কি? ব্যাংকে জমা রাখবে, তাই না? তাহলে এখানে আমরা এই যেহেতু এখানে জায়গা নেই, আমরা উপর দিয়ে লিখতেছি টাকা। কেমন? তোমরা কিন্তু এই টাকাটা পাশে দিয়ে লিখবা। আর এখানে আমরা লিখতে পারি কত? 720 থেকে 95 গেলে কত হবে সেটা আমরা এখানে রাফে দেখা একটু খেয়াল করো। 720 আর এখানে 95 আমরা বিয়োগ করব। যেহেতু 0 থেকে 5 যায় না, সেজন্য আমরা এই 2 থেকে 1 নিব। এখানে 10 হয়ে যাবে। তাহলে এই 10 থেকে 5 গেলে কত? 5। আর এখানে কত হবে বলো তো? 1। তাহলে 1 থেকে 9 বাদ যায় না, সেজন্য এটা বড় হইতে হবে পুরোটা। এই 7 থেকে এখানে 1 নিব, কত হয়? 11। তো 11 থেকে 9 গেলে কত? 2। আর এখানে কত থেকে বলো তো? 6, কারণ আমরা 7 থেকে 1 নিয়ে ফেলছিলাম, এখানে 6 থেকে, অর্থাৎ 625 টাকা। তো আমরা এখানে লিখতে পারি 625 টাকা। তো সে ব্যাংকে জমা রাখে 625 টাকা। আমরা এখানে উত্তর লিখবো 625 টাকা। আশা করি তোমরা এই অঙ্কটা কিন্তু ভালো করে বুঝতে পেরেছো। 7 নম্বরটি দেখো, বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য 40 জন শিক্ষার্থীর প্রত্যেকে 80 টাকা করে দেয় এবং মোট টাকা 10 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। প্রত্যেকে কত টাকা করে পান? দেখো একটু খেয়াল করো, অর্থাৎ আমাদের শিক্ষার্থী কতজন বলো তো? 40 জন। এই 40 জনের মধ্যে প্রত্যেকে মানে একজনের, প্রত্যেকে মানে কি স্যার? একজনের দেয় কত টাকা করে? 80 টাকা করে। তাহলে আমাদেরকে 40 জন যেহেতু শিক্ষার্থী, তাহলে 40 জন শিক্ষার্থীর টাকার পরিমাণটা বের করতে হবে। বের করে ওই মোট টাকা থেকে কি করতে হবে? আমাদেরকে 10 জনের মধ্যে ভাগ করে দিতে হবে। ভাগ করলে প্রত্যেকে কত করে টাকা পাবে সেটা আমাদের বের হয়ে যাবে। দেখো আমরা আগে প্রথমে সমাধান করি, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমে আমি কি লিখবো? একজনে দেয়, অর্থাৎ একজন শিক্ষার্থীতে কত টাকা? 80 টাকা। তাহলে 40 জন শিক্ষার্থীটা আমাদের বের করতে হবে। তো প্রথমে আমি লিখবো কি? একজনে দেয় 80 টাকা। সুতরাং আমাদেরকে কয়জনের কথা বলছে? 40 জনের শিক্ষার্থীর কথা বলছে, সেজন্য আমি লিখবো কি? 40 জনে দেয়। তাহলে দেখো 1 থেকে 40 কি বেশি, আর বেশি হলে কি করতে হবে? গুণ করতে হবে। 80 গুণ 40 টাকা। আর ডটের মানে কি উপরে যা আছে নিচেও তা। আমরা এখানে রাফ করি। দেখো 80 আর 40 গুণ দিব। কীভাবে গুণ করি দেখো, প্রথমে এই 0 দ্বারা উপরে 2টাকে তারা গুণ দিব। 0কে 0 দ্বারা গুণ দিলে 0, 0কে 8 দ্বারা গুণ দিলে 0। যেহেতু 0 নাম্বার 0 কোনো নামতা নাই, সেজন্য 0কে যে সংখ্যা দ্বারা গুণ দিলে কেন 0ই হবে। তাহলে আবার দেখো যেহেতু এটা শেষ, তোমরা এখানে ক্রস একটা দিবা। আর এখানে দেখো 4-এর সাথে 0 গুণ দিলে 0, 4 24, অর্থাৎ কত আসতেছে? 0 0 4 2, অর্থাৎ 2400 টাকা। আমরা এখানে লিখতে পারি কি? 2400 টাকা। 40 জন শিক্ষার্থী কত টাকা করে দেয় বলো তো? 2400 টাকা। এই 2400 টাকা কি করতে হবে? আবার 10 জনের মধ্যে ভাগ করে দেওয়া হবে, তাই না? তাহলে আমরা প্রথমে লিখতে পারি 10 জনের মাঝে ভাগ করে দেওয়া হয় কত টাকা? 2400 টাকা। এটা আমি লিখবো। কেমন?
জনের মধ্যে ভাগ করে দেওয়া হয় 2400 টাকা। প্রত্যেক মানে একজনের কত টাকা হচ্ছে সেটা বের করতে হবে। সেজন্য আমি এখানে লিখবো কি একজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়। যেহেতু দেখো 10 থেকে 1 কম, আর কম হলে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে কি ভাগ করবো, প্রথমে এটা লিখবো 2400 ভাগ কত বলতো 10 টাকা হবে। তো ভাগ দিলে কত হয় দেখি, আমরা এই রাফটা এখানে করব, তোমরা কিন্তু পাশে দিয়ে রাফ করবা। প্রথমে আমি কি করবো, 2 অঙ্ক নিয়ে দেখবো। যেহেতু এখানে 2টা অঙ্ক আছে, 10-এর নামতা কয়বার দিব বলো, 10-এর নামতা 2বার দিলে কত হবে, 10 দুগুণে 20। আমি যদি আরেকবার দিই 20 হয়ে যাবে, তো বেশি তো হবে না। 4 থেকে 0 গেলে 4, আর এখানে 2 দিয়ে 0 বসাবো না, কেননা কোনো একটা সংখ্যার আগে 0 বসবে না। আর এখানে 0 একটি আছে, এই 0 একটি আমরা এখানে বসাই দিব। এখন দেখি 10কে 4 বার দিলে কত হবে, 4×10 40। আর এখানে আরো একটা 0 থাকে, এই 0টা বসবে, এই 0-এর জন্য আমরা এখানে কি করবো, একটা 0 বসাবো। অর্থাৎ আমাদের উত্তর কত আসে বলতো, 240। আমরা এখানে লিখতে পারি কি 240 টাকা। অর্থাৎ একজনে পাবে কত টাকা করে বলতো, 240 টাকা করে। আমরা এখানে উত্তর লিখবো 240 টাকা। আশা করি তোমরা 7 নম্বরটাও বুঝতে পেরেছো। দেখো 8 নম্বর কি বলছে, লুনা বছরে 1800 টাকা বৃত্তি পায়। সে বৃত্তির টাকা থেকে প্রতি মাসে 55 টাকা হিসাবে মাটির ব্যাংকে জমা রাখে এবং বাকি টাকা খরচ করে। সে মাসে কত টাকা খরচ করে? আচ্ছা, শেষে কি চেয়েছে বলতো, সে মাসে কত টাকা খরচ করে। অর্থাৎ আমাদেরকে মাসের কথাই বলা হয়েছে, তাই না? মাসে সে কত টাকা খরচ করে। কিন্তু আমাকে প্রথমে কিসে দেওয়া আছে বলতো, বৃত্তি পায় কিসে দেওয়া আছে, বছরে দেওয়া আছে, তাই না? তো এই বছরকে আমরা কোথায় নিয়ে যাবো বলতো, মাসে নিয়ে যেতে হবে। কেন নিয়ে যেতে হবে, যেহেতু আমাদেরকে শেষে উত্তরটি কিসে লিখতে হবে, মাসে লিখতে হবে, তাই না? সে মাসে কত টাকা খরচ পায় সেটা লিখতে হবে। সেই জন্য আমাদেরকে প্রথমে এই বছরকে আমরা মাসে নিব। বছরে মানে কি 1 বছরের কথা বলা হয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি 12 মাসে সে কি বৃত্তি পায় 1800 টাকা। কেন 12 মাস হবে, 1 বছর সমান 12 মাস। আমি লিখে দিলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। আমরা এখানে 8 নাম্বার দিব। প্রথমের কাজটা কি, আমাদেরকে এই বছরকে আমরা মাসে নিব। আমরা লিখতে পারি আমরা জানি 1 বছর সমান 12 মাস, অর্থাৎ সে 12 মাসে বৃত্তি পায় কত টাকা, 1800 টাকা। আচ্ছা, এখন আমাদেরকে কি বের করতে হবে বলতো, প্রতি মাসে সে কি 55 টাকা হিসেবে মাটির ব্যাংকে জমা রাখে। অর্থাৎ আমি লিখতে পারি 1 মাসে জমা রাখে কত টাকা বলতো, 55 টাকা। তাহলে আমাকে 12 মাসেরটা বের করতে হবে না বলতো। কেন 12 মাসেরটা বের করতে হবে, যেহেতু 1 বছর মানে 12 মাসে সে বৃত্তি পায় কত টাকা, 1800 টাকা। তাহলে আমাকে কি করতে হবে, এই 12টা মাসে কত টাকা খরচ হয় সেটা বের করতে হবে, তাই না? তাহলে আমি প্রথমে লিখতে পারি 1 মাসে জমা রাখে কত টাকা বলতো, 55 টাকা। সুতরাং আমাকে কত মাসেরটা বের করতে হবে, 1 বছরটা বের করতে হবে। কিন্তু এখানে তো বছর লিখবো না, এখানে যেহেতু মাস আছে মাসেই লিখতে হবে। তাহলে আমরা 1 বছর সমান কত শিখছিলাম, 12 মাস। লিখবো কি 12 মাসে জমা রাখে। তাহলে দেখো 12 মাসে সে কত টাকা জমা রাখে, যেহেতু 1 থেকে 12 বেশি, আর বেশির কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা 55 গুণ কত দিব, 12 দিব। আর এখানে কি লিখতে পারি, টাকা লিখবো। এখানে টাকা লেখা হয় নাই, তোমরা এখানে টাকা লিখবা। আর এখানে ডট ডট দিবা। ডট ডট মানে কি উপরে যা আছে নিচে তা। তাহলে দেখো এখানে আমরা গুণ করব। গুণগুলো কত হবে এখানে দেখি, 55 আর 12 গুণ দিয়ে এখানে এটা আমরা রাফ করব। তোমার পাশে দিয়ে রাফ করবা। প্রথমে এই 2কে উপরে 2টা সংখ্যা দ্বারা গুণ দিব। 5 দুগুণে 10, 10-এর শূন্য হাতে হলো 1, আর 5 দুগুণে 10, 10 আর 1 ছিল কত, 11। এখানে গুণ দিব। আবার কি করতে হবে, এই 1 সংখ্যাকে, এই 1 যেটা আছে সেটাকে উপরে 2টা দ্বারা গুণ করতে হবে। 5 1-কে 5, 5 1-কে 5। এখন যোগ করি 0 6 6, অর্থাৎ 660 টাকা। তাহলে দেখো আমরা 12 মাসে জমা রাখি কত টাকা, 660 টাকা। অর্থাৎ আমাদের কি করতে হবে, যেহেতু বৃত্তি পায় কত, 12 মাসে 1800 টাকা। এই 12 মাসের বৃত্তির টাকা থেকে 12 মাসের জমা বাদ দিলে যা থাকবে সে টাকাটা আমি কি করি, খরচ করি। এই খরচের পরিমাণটা আমাকে বের করতে হবে। তাহলে আমি এখানে সূত্র লিখবো কি, শুধু সে মাসে খরচ করে, এটাকে আমি লিখবো। যা থাকবে সেটা হচ্ছে কি আমাদের খরচের পরিমাণ। তাহলে এখানে দেখো 1800 লিখি। রাফটা তোমরা পাশে দিয়ে করবা, বারবার বলতেছি। এখানে তোমাদের বোঝার জন্য আমরা এখানে কি লিখে দিচ্ছি, 1800 বিয়োগ কত, 660 বিয়োগ করব। দেখো 0, আর এখানে 1 থেকে 1 নিব, 10, 10 থেকে 6 গেলে কত হয়, 4। আর এখানে 7, 7 থেকে 6 গেলে 1, আর এখানে 1 আছে 1 বসে, অর্থাৎ 1140 টাকা। আমরা লিখবো 1140 টাকা। তাহলে সে মাসে খরচ করে কত টাকা, 1140 টাকা। আমরা এখানে লিখতে পারি উত্তর 1140
টাকা। আশা করি তোমরা এই অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা দেখো, এখন আমরা 9 নাম্বারটা দেখবো। 9 নাম্বারটা কি বলছে? গল্প তৈরি করি। অর্থাৎ আমরা যে অঙ্কগুলো করেছি সেগুলো কিন্তু গল্প দেওয়া ছিল, আমরা অঙ্কের মাধ্যমে কি করার চেষ্টা করেছি, তাই না? তো এখানে কিন্তু তুমি দেখো কিছু গাণিতিক সংখ্যা দিয়ে দিচ্ছে, অর্থাৎ গাণিতিক বাক্য, এগুলোকে আমরা গাণিতিক বাক্য বলতে পারি। কেমন? অর্থাৎ কিছু সংখ্যা দিয়ে দিয়েছে, এই সংখ্যাগুলো থেকে আমাদের কি করতে হবে? গল্প তৈরি করতে হবে। তো আগে আমি প্রথমে ক নাম্বারটা সমাধান করব, তারপরে খ নাম্বারটা সমাধান করব। আগে ক নাম্বারের সম্পূর্ণ উত্তরটা আমি লিখে দিব, তারপরে তোমাদেরকে বুঝিয়ে দিব। দেখো, প্রথমে আমরা এখানে ক নাম্বার লিখব। তো শিক্ষার্থীরা দেখো, এখানে আমি লিখেছি ক নাম্বারটা, আগে পুরোটা আমি পড়ে নিই, তারপরে বুঝিয়ে দিচ্ছি। দেখো, তুহিনের কাছে 350 টাকা ছিল, এর মধ্যে সে তার ছোট ভাইকে 50 টাকা দিয়ে দেয়। বাকি টাকা সে তার 6 জন ছোট বোনদের সমানভাবে সব ভাগ করে দেয়। প্রত্যেকে কত টাকা করে পাবে? একটু খেয়াল করো, তুহিনের কাছে 350 টাকা ছিল। স্যার এখানে বিয়োগ কত দিচ্ছে? 50 না, অর্থাৎ এই বিয়োগ মানে কি? বাদ দেওয়া। তো বাদ দেওয়া মানে কি? 350 থেকে এই 50 টাকা কি চলে যাওয়া। সেজন্য আমি লিখেছি কি, এর মধ্যে সে তার ছোট ভাইকে 50 টাকা, বাকি টাকা সে তার 6 জন ছোট বোনদের সমান ভাগে ভাগ করে দেয়। তাহলে ভাগ করে দেয়, সেই জন্য আমরা ভাগ 6 লিখবো। ক্লিয়ার? তো এই প্রশ্নের সাথে কিন্তু উত্তরগুলো কিন্তু সামঞ্জস্যপূর্ণ রেখে আমরা লিখেছি, তোমরা কিন্তু এভাবে করেই লিখবা। শিক্ষার্থীরা দেখো, খ নম্বর এখানে কি আছে, এটিও আমরা ক নম্বর মতন করার চেষ্টা করব। আগে আমি করে ফেলি, তারপর তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এক হালি ডিমের দাম 30 টাকা। একজন দোকানদার 50 হালি ডিম বিক্রি করে। বিক্রি করার পর যে টাকা পায় তা থেকে 950 টাকা খরচ করে। তার কাছে আর কত টাকা অবশিষ্ট রইল? তো একটু খেয়াল করো, এখানে প্রথমে কি বলা হয়েছে? ধরো 50 গুণ কত? 30, তাই না? তো আমরা এটা প্রথমে কি লিখতে পারি? দেখো তো, এক হালি ডিমের দাম কত টাকা? 30 টাকা। এই ধরো এখানে 30 টাকা, তাহলে একজন দোকানদার 50 হালি ডিম বিক্রি করে, তাহলে এক হালির দাম যদি 30 টাকা হয়, তাহলে 50 হালির দাম কি আরো বেশি হবে। তো বেশি হলে কি করতে হবে? 50 গুণ 30, এভাবে লিখতে হবে না? এটাই কিন্তু এভাবে দেওয়া আছে, সেটা আমরা এখানে লিখেছি। কেমন? তারপর দেখো, বিক্রি করার পর যে টাকা পায়, ধরে এই যে টাকাটা পাই তা থেকে 950 টাকা খরচ করা। আর খরচ মানে কি স্যার? বাদ করা, বিয়োগ করা। আমি এই টাকাটা কি করি? বিক্রি করে পাই, তো পাওয়ার পরে আমি আবার 950 টাকা কি করি? খরচ করি। তো খরচ করে কি করতে হবে? নিশ্চয়ই বিয়োগ করতে হবে। এই বিয়োগে এখানে দেওয়া আছে, বিয়োগ 950 টাকা। তারপর কি আছে? তার কাছে আর কত টাকা অবশিষ্ট রইল। তাহলে এটা যখন আমরা ক্যালকুলেশন করব, অর্থাৎ যখন আমরা এটা হিসাব করব, তখন কিন্তু বের হয়ে যাবে আর কত টাকা অবশিষ্ট রইল। অবশিষ্ট মানে আর কত টাকা থাকে। আশা করি তোমরা এই 9 নম্বরটা কিন্তু ভালো করে বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা দেখো, এখানে আমরা এখন 10 নম্বর করব, অর্থাৎ খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি। এখানে কিন্তু খালি ঘর একটাই আছে, তো এখানে আমাদের কি করতে হবে? একটা সংখ্যা বসাইতে হবে, কিন্তু এখানে কোন সংখ্যা বসাবো, তাই না? তো একটু লক্ষ্য করো, ধরো এখানে কত আছে? 5। আমরা এখানে 5-এর বিপরীতে কত আছে বলো তো? ধরো 5 হচ্ছে এই ঘরে, তাই না? তো 5-এর বিপরীতে কত আছে বলো তো? 13, তাই না? এখন আমি দেখি 5-এর বিপরীত কত আছে? 13। এই 13টা কীভাবে আসছে সেটা আমাকে লিখতে হবে। এখন দেখো, যেহেতু ছোট সংখ্যা 5, আগে আমাকে 5 দিতে হবে। 5 কেমন? ধরো গুণ 2 কত হয়? 5 দুগুণে 10। আর আমাকে 13 মিলাতে হবে না বলো তো? 13 কীভাবে মিলাবো? যেহেতু 5-এর বিপরীত 13 সংখ্যা আছে, তো আমাকে কি করতে হবে? গুণ যোগ এগুলোর মাধ্যমে কি করতে হবে? 13 মিলাইতে হবে। সেই জন্য আমি কি করব? 5 গুণ 2, তাহলে কত হয়? 5 দুগুণে 10। আরও কত আগে? 3 লাগে না? তাহলে যোগ 3 দিব, তাহলে কত হয়ে যাচ্ছে বলো তো? 13 হয়ে যাচ্ছে। তাহলে দেখো মিলে গেল, অর্থাৎ এখানে আমরা 13 বসাইতে পারি। তাহলে দেখো 5 দুগুণে 10, আর 10-এর সাথে 3 যোগ করলে কত হয়? 13ই হয়। কেমন? এটা একটা এগুলো। তাহলে দেখো আমি আরেকটা দেখি, 8 নম্বরে দেখো 8 সংখ্যাটা এখানে আছে না? তো 8-এর বিপরীত কত আছে বলো তো? 19, তাই না? তাহলে এখানে আমি প্রথমে 8 হচ্ছে ছোট, তাহলে ছোটোর বিপরীত কত আছে বলো তো? 19। এখন আমাদেরকে 19টা কীভাবে আসছে সেটা আমাদেরকে লিখতে হবে। তো এটা ধরতে গেলে এক প্রকার সূত্রের মতন। কেমন? তাহলে দেখো এখানে 8 আছে, আগে আমাদেরকে এখানে 8 লিখতে হবে। তো গুণ কত লিখবো? 2 লিখবো, কারণ এখানে আমি 2 লিখেছিলাম, তাই না? তো 8 গুণ 2, তাহলে কত হবে? 8 দুগুণে 16, কিন্তু আমাকে মিলাতে হবে কত? 19। তাহলে 16-র সাথে আর কত যোগ করলে 19 হয় বলো তো? 16-এর সাথে আমরা যখন আর 3 যোগ করব, তাহলে কত হবে? 19 হবে। তুমি দেখো, এই যে 8 দুগুণে 16, তো 16 আর 3 যোগ করলে কত হবে? 19। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। তারপর আমি আরেকটা করে দেখো, এই যে 3, তাহলে 3-এর বিপরীতে কত আছে বলো তো? 9, তাই না? তাহলে এখানে 3-এর বিপরীত 9, যেহেতু ছোট সংখ্যা কত? 3। এখন আমাকে কী করতে হবে? 3 গুণ 2 দিতে হবে, তাহলে কত? 3 দুগুণে 6, কিন্তু আমাকে মিলাতে হবে কত? 9, তাই না? তাহলে 3 দুগুণে 6,
আর আমি এখানে কি করব, যোগ আর 3 যোগ করব। তাহলে 3 যোগ করলে কত আসতেছে, 9 আসতেছে। তাহলে দেখো সবগুলো কিন্তু একই মান আসতেছে, অর্থাৎ আমরা যে সংখ্যা থাকবে ছোট সংখ্যাটা আমি লিখব। দেখো এখানে আমি ছোট সংখ্যা লিখেছি, এখানেও ছোট সংখ্যা লিখেছি, তারপরে গুণ 2 দিয়েছি, সবগুলো দেখো গুণ 2, তারপরে যোগ 3, তাই না? তাহলে এই 7-এর বিপরীতে আমি কীভাবে লিখতে পারি বলো তো? যেহেতু এখানে কি ছোট, 7টা হচ্ছে ছোট, এখানে আমি যে মানটা বের করব নিশ্চয়ই এটা বড় হবে। কীভাবে বড় হবে? প্রথমে আমি কি করবো, আগে 7 আছে 7 লিখবো। তাহলে তো বলো তো গুণ, কত গুণ দিব? আশা করি তোমরা কিন্তু ধরতে পেরেছ, আসলে আমরা 2 দ্বারাই গুণ দিব। তাহলে এখানে আমি 2 গুণ লিখবো। তারপরে দেখো এখানে আবার কি করছিলাম, আমরা যোগ 3 দিয়েছিলাম না? তাহলে কি করতে হবে, এখানেও যোগ 3 দিব। এখন দেখি কত হয়। দেখো 7 দোকানে কত হবে, 14, তাই না? তাহলে 14 লিখবো। আর যোগ কত, 3, তাহলে 14 সাথে 3 যোগ করব, তাই না? 17। খালি ঘরে কত লিখতে পারি, 17 লিখতে পারি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। খালি ঘরে কত হবে, 17। অর্থাৎ এটা একটা নিয়ম আছে। নিয়মটা কি, প্রথমে আমাদেরকে ছোট সংখ্যাটা লিখতে হবে, ছোট সংখ্যাটা লিখে গুণ কি করতে হবে, 2 দ্বারা গুণ দিতে হবে, গুণ দিয়ে যোগ 3 দিব, তাহলে আমাদের উত্তরটা বের হয়ে আসবে। যেমনটা আমরা এই যে খালি ঘরে লিখেছি 17 কীভাবে আসছে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আশা করি আজকের ক্লাসটি তোমাদের থেকে খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী অধ্যায়ে সকল ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।